আব্রুর যে বিষয়টা, অর্থাৎ পোশাক পরিচ্ছদ তো সকলের জন্যই যে জরুরি, শুধুমাত্র নারীর ক্ষেত্রে এই আলাপটা কেন হচ্ছে, কারা তুলছে? আপনি যখন মাদ্রাসার প্রশ্ন তুলবেন তখন কিন্তু বলা হবে যে আপনি নাস্তিক, আপনি ধর্ম বিশ্বাস করছেন না। কাজেই এই ধর্মাশ্রয়ী প্রতিষ্ঠানের ব্যাপারেই তো আমাদের এই বিষয়গুলো সামনে আসছে। কেন এই যে শিশু বালক যারা, তারা ধর্ষণের শিকার হচ্ছে? এবং এই আপনি মাদ্রাসায় কেন আলোচনা বেশি আসে? যখন বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এই কথাও বলা হয় যে বিশ্ববিদ্যালয়ে যে ধর্ষণ হচ্ছে আপনারা মাদ্রাসা মিলাচ্ছেন কেন? মিলাচ্ছি না, বিশ্ববিদ্যালয়ে অবশ্যই ধর্ষণ হয়, কিন্তু সেখানে প্রতিবাদও হয়। সেখানে প্রতিবাদ হয়, মানিক নামের যে সেঞ্চুরিয়ান ছিল ধর্ষকের, তার বিরুদ্ধে ছাত্রলীগের সে নেতা ছিল, সেখান থেকে তাকে বিতাড়ন করা হয়েছে একেবারে বিরাট আন্দোলন করে। তো কাজেই মাদ্রাসাতে তো কখনো এরকম হলো না, কারণ এই শিশুরা তো আন্দোলন করবার মতো মানসিকতায় পৌঁছায়নি, তার আগেই তো সর্বশান্ত করে দেওয়া হয়। এবং এই যে আপনি যে সমস্ত ধর্মাশ্রয়ী প্রতিষ্ঠান, সেখানে তো নৈতিকতার চর্চার হওয়ার কথা আরো বেশি, সেখানে এই পরিস্থিতি কেন? এবং সেই জায়গায় সরকারকে অবশ্যই দৃষ্টি দিতে হবে। শুধু মাদ্রাসা নয়, শিক্ষা প্রতিষ্ঠানে যে জেন্ডারের যে আইনটা আছে, আসলে মানুষের এই যে অসহিংস যে একটা মনোভঙ্গি তৈরি হয়েছে, এটার পেছনে কিন্তু শিক্ষা কারিকুলামের একটা বড় ধরনের ভূমিকা আছে। আমরা জেন্ডার শিক্ষার ব্যাপারটাই আমরা আসলে ভুলে গেছি। এই যে পারিবারিক একটা যা শিক্ষা থেকে আসে এবং অনেকটা বিদ্যালয় থেকেও আসে, আপনি একটা নারী বা পুরুষ জন্ম থেকেই বা নারী বা পুরুষ হয়ে ওঠে না, সমাজ কিন্তু তাকে এক রকমের ভাবে তৈরি করে। আপনি একটা মেয়ে যখন বড় হয়, কিছু দূর যাবার পরেই কিন্তু তাকে বলা হয় যে তুমি মেয়ে, তুমি এতটা সময় বাইরে যেতে পারবে না, এটা তুমি করতে পারবে না, আর ছেলে তুমি এটা করতে পারবা, ওটা করতে পারবা। আসলে তো ছেলেদেরকে শিক্ষা দেওয়া উচিত কি করে মেয়েদের সঙ্গে তুমি আচরণ করবে। এই সব কিছু মিলে এই বিষয়গুলো আসলে একটা সামাজিক বিকৃতির দিকে চলে গেছে। এই পুরো বিষয়টি নিয়ে সরকার অবশ্যই খুব জোর দিয়ে কাজ করবে বলে আমরা মনে করি, এবং তারও আগে আইনের শাসনটা তারা করবে। এই শুধু রামিসার মতো করে প্রত্যেকটা, আপা যেমন বললেন, প্রত্যেকটা ক্ষেত্রে বিশেষ ট্রাইব্যুনাল করা উচিত। সে নারী ও শিশুর একটা ট্রাইব্যুনাল তৈরি হয়েছে বটে, কিন্তু ওই আইনের দীর্ঘসূত্রতা রয়ে গেছে। এটাকে কি করে কমিয়ে এনে কিছু শাস্তি যদি দেওয়া যায়, যেভাবে এসিডের ক্ষেত্রে হয়েছিল, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এই ক্ষেত্রে একেবারে মৃত্যুদণ্ডই কার্যকর করতে হবে, এবং পরপর তাহলেই আসলে অনেকটা কমে। নারীর পোশাকের প্রশ্নে যে শিশুটি মারা গেল, রামিসা, ও কতটুকু নারী হয়েছে? তার ক্ষেত্রে এই কথাগুলো আসলে কারা এই কথাগুলো বলে? তখন তাদের অবস্থান, তাদের মতামত, তাদের শিক্ষা, পারিবারিক দৃষ্টিভঙ্গি এবং ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যায় যে কাজগুলো কেন হচ্ছে। তাহলে আপনি দেখুন যে পৃথিবীতে তো দেশ শুধু বাংলাদেশই নয়, আরও অন্যান্য নানান পৃথিবীতে কতগুলো দেশ আছে, সেখানে কি এইভাবে যত্রতত্র নারী ধর্ষণ হচ্ছে? নারীকে নারী হিসেবে দেখা হচ্ছে কেন? নারী কি একটা বিশেষ কোনো প্রজাতি যে তাকে শুধুমাত্র আলাদাভাবে ঢেকে রাখতে হবে? পুরুষের কি আব্রু নাই? এরকম একটি ঘটনা, একজন মানুষ মানে শিশু নারীর নির্যাতনের ঘটনার সাথে সাথে সফলতা ব্যর্থতার চাইতেও বড় কথাটা যে আইনের শাসন কতখানি নিশ্চিত হতে পারছে। এটা তো একটি পর্যায় মাত্র, বিচার তো এখনো প্রয়োগ হয়নি। বিচারটা শেষ পর্যন্ত যাক, আমরা দেখি যে শেষ পর্যন্ত কিভাবে হলো, তারপরে আমরা সফলতা ব্যর্থতার একটি দিক আমরা আলোচনা করবো। যেমনটি আপা বললেন যে ঘটনা কি শুধুমাত্র এই শিশুটির ক্ষেত্রেই ঘটেছে? ঘটনা তো অন্তত আমরা জানি 58 জন নারী ও শিশু বোধ হয় একটি সুনির্দিষ্ট টাইমের, এটা আমি খুঁজছিলাম, হয়তো 30 দিনের মধ্যে এরকম ঘটেছে, একটা মাসের এক সপ্তাহে এরকম ঘটনা ঘটেছে নারী শিশুর ক্ষেত্রে। তারপরে মাদ্রাসার শিশুদের ক্ষেত্রে যথেচ্ছাচার চলছে। এই কথাটি আমি আপনাকে বলতেই যাচ্ছিলাম যে আসলে নারীদের ক্ষেত্রে তো পোশাকের দোহাই দেওয়া হয় বিভিন্ন সময়, এবং তাদের চলাফেরাকে বিভিন্ন সময় আসলে একটা তালিকার একদম শুরুর দিকে রাখা হয়, তাই না? বলা হয় যে নারীদের পোশাকের কারণে তারা এই ধরনের পরিস্থিতির শিকার হচ্ছে, কিন্তু একটি ধর্মীয় শিক্ষালয়ে আসলে এই ধরনের পরিস্থিতি কেন ঘটে?